আজকে যে পড়াগুলো আপনারা দেখবেন সেগুলো হচ্ছে অনেকগুলোই হচ্ছে আপনারা ছোটবেলায় পড়েছেন এবং এটা আপনাদের জন্য সহজই হবে আজকের ক্লাসটা। তো চলেন আমরা হচ্ছে শুরু করি। দেখেন, গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল কি, আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে পড়াশোনা করেছি এবং আমরা দেখেছিলাম যে সিম্পল সিম্পল সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কমপক্ষে এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তো এই পার্টটা আমরা গত ক্লাসে শেষ করেছি। এটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কত প্রকার হয় সেটা। এছাড়াও আমরা জানি যে সেন্টেন্সের কিন্তু মিনিং এর ক্ষেত্রে পাঁচটা আরো টাইপ আছে। মিনিং বলতে ওই সেন্টেন্সটা দিয়ে আসলে কোন ধরনের বাক্যটা বোঝাচ্ছে। যেমন সাধারণ যে কোনো কথাবার্তা আমরা সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। যদি আমরা প্রশ্ন করি সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। আমরা যদি আদেশ দেই, উপদেশ দেই, প্রস্তাব রাখি সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। কোনো প্রার্থনা যদি আমরা করি সেক্ষেত্রে সেটাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। আবার কোনো আশ্চর্যবোধক কোনো কিছু যদি আমরা প্রকাশ করতে চাই সেটাকে আমরা এক্সক্লেমেটরি বলি। এছাড়াও এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু হ্যাঁ বোধক এবং না বোধক এই দুই ভাবেও কিন্তু ভাগ করা যায়। তো আমরা শুরুতে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয় এবং নেগেটিভ কিভাবে করতে হয় সেটা আমরা আগে শুরুতে দেখব। দেখেন, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, অনলি কম্পিউটার ক্যান সলভ দিস প্রবলেম। অনলি কম্পিউটার ক্যান সলভ দিস প্রবলেম। এই ধরনের কোন সেন্টেন্সকে, অর্থাৎ এই অনলি যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে সেটা আমরা লিখতে পারি এই একটা ভাবে যে নাথিং বাট কম্পিউটার ক্যান সলভ দিস প্রবলেম। দেখেন, এখানে আমি আপনাকে আগে সেন্টেন্সটা দেখাবো, এরপরে আমি আপনাকে নিয়মটা দেখাবো। কারণ আগে যদি আপনি সেন্টেন্সটা দেখেন তাহলে নিয়মটা বুঝতে আপনার জন্য সুবিধা হবে। অর্থাৎ আমরা একটু উল্টো ভাবে যাচ্ছি। আমরা সাধারণত আগে আমরা নিয়ম শিখি, এরপরে আমরা সেন্টেন্সটা করি, কিন্তু এইখানে আগে আমরা সেন্টেন্সটা দেখব, তারপরে আমরা নিয়মটা শিখবো। এভাবে শিখলে দেখবেন যে আপনার মনে রাখার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। তো দেখেন, অনলি কম্পিউটার ক্যান সলভ দিস প্রবলেম, এই অনলির বদলে আমরা আনতে পারি নাথিং বাট কম্পিউটার ক্যান সলভ দিস প্রবলেম। তাহলে এখানে পরিবর্তনটা কি হলো, আমরা বাটের বদলে একটা নাথিং বাট নিয়ে আসছি। তো এখানে নিয়মটা আসলে কি, নিয়মটা হচ্ছে যে অ্যালোন বা অনলি যুক্ত যে সেন্টেন্স গুলো আছে সেগুলোকে নেগেটিভ করতে হলে আপনি নান বাট বসাতে পারেন। এটা হচ্ছে যদি ব্যক্তির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা নান বাট বসাবো, কিন্তু যদি বস্তু হয় সেক্ষেত্রে আমরা নাথিং বাট বসাই। আর যদি কোনো সংখ্যা বসে এখানে সেক্ষেত্রে আমরা অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে পারি। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি। দেখেন, অনলি আহমেদ ক্যান কাম। তাহলে এটা বলেন তো, এটার অ্যাফার্মেটিভে আছে, এটা নেগেটিভ কি হবে? এটার নেগেটিভ কি হতে পারে বলেন তো? যেহেতু অনলি আছে, এখানে ব্যক্তিবাচক আছে, সুতরাং আমরা এখানে নান বাট বসাবো। তাহলে কি হবে? নান বাট আহমেদ ক্যান কাম। গুড। তাহলে নান বাট আহমেদ, এখানে ক্যান কাম হবে, নান বাট আহমেদ ক্যান কাম। ঠিক আছে, এরপরে আসেন তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। অনলি 5 স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট। তাহলে এখানে কি হবে বলেন তো? এখানে কি হবে? তাহলে এখানে সংখ্যা আছে, যেহেতু সংখ্যা আছে তার মানে এখানে আমরা নট মোর দেন বসাবো অথবা নট লেস দেন বসাবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? গুড, আমরা এটাকে লিখতে পারি নট মোর দেন 5 স্টুডেন্টস। নট মোর দেন 5 স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই নিয়মটা বুঝতে পারলাম। এরপর আসেন আমরা আরেকটা জিনিস দেখব। যদি এভরি থাকে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এভরি থাকে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এরকম হয় এভরি পারসন লাইকস ফ্লাওয়ার, সেক্ষেত্রে নেগেটিভটা আমরা এইভাবে করতে পারি দেয়ার ইজ নো পারসন বাট লাইকস ফ্লাওয়ার। দেয়ার ইজ নো পারসন বাট লাইকস ফ্লাওয়ার। এখানে এই যে বাট, এই বাটের অর্থ হচ্ছে হু ডাজ নট। এই বাটটা এখানে হু ডাজ নট হিসেবে বসেছে, অর্থাৎ এই বাটের বদলে আমি এখানে চাইলে হু ডাজ নট লিখতে পারি। তাহলে এভরি পারসন লাইকস ফ্লাওয়ার, তাহলে এটার নেগেটিভ হচ্ছে দেয়ার ইজ নো পারসন বাট লাইকস ফ্লাওয়ার। তাহলে এটার নিয়মটা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এইরকম যে অল
এবং এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমরা এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো। এরপরে এভরির পরের যে অংশটা সেখানে আমরা বাট প্লাস হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের পরবর্তীতে অংশটা আমরা বসিয়ে দিব। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, অল ম্যান আর মর্টাল। অল ম্যান আর মর্টাল। তাহলে তাহলে এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে? অ্যাফার্মেটিভ থেকে এটাকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? এখানে অল আছে, তাহলে অল এর বদলে আমরা কি বসাবো? দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো বসাবো। গুড। তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট, দেয়ার ইজ নো ম্যান বাট আসমা আক্তার। আপনি একটু ভুল করেছেন, একটু ভুল করেছেন। এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো দেয়ার ইজ নো ম্যান বাট ইজ মর্টাল। এখানে কেন ইজ হলো? কারণ দেখেন এইখানে আমি কিন্তু ম্যান দিয়েছি। এখানে আমি কেন ম্যান দিয়েছি? কারণ এইখানে ইজ রয়েছে, ইজের কারণে আমি এখানে এম এ এন দিয়েছি। কিন্তু প্রথম যে বাক্যটা ছিল সেটা ছিল অল ম্যান। অল ম্যান মানে সব মানুষ বুঝিয়েছে, এই কারণে এখানে এম ই এন বসেছে। আর এখানে দেয়ার ইজ নো ম্যান বসেছে, এম এ এন বসেছে। তাহলে এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আসেন আমরা আরেকটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা এরকম দেখি যে as soon as the teacher entered the classroom the students stood up। যেই মাত্র শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করলেন সব ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গেল। এই ধরনের কোনো বাক্য যদি হয় সেটাকে আমরা নো সুনার হ্যাড ডট ডট দেন দিয়ে নেগেটিভ করতে পারি। যেমন এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ লিখবো এইভাবে, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। নো সুনারের নিয়মটা কিন্তু আমরা শিখেছি কনজাংশনের ক্লাসে, এবং নো সুনার থাকলে আমরা জানি ভার্বের ইনভার্সন হয়। এই যে দেখেন এখানে হ্যাডটা আগে চলে আসছে, দা টিচারের আগে হ্যাডটা চলে আসছে, তার মানে ইনভার্সন হয়েছে। তাহলে আমরা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে as soon as যখন কোনোটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকবে তখন নেগেটিভ করার সময় as soon as এর পরিবর্তে আমি no sooner had বসাবো। এরপরে হ্যাডটা বসবে ইনভার্সন হিসেবে, এরপরে দেন এর পরে সেকেন্ড ক্লজটা বসে যাবে। তাহলে দেখেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি এখানে, as soon as the thief will see the police he runs away। as soon as the thief will see the police he runs away। সে পালিয়ে গেল। তাহলে এখানে আমরা কি করব? আমরা শুরুতে নিয়ে আসব নো সুনার। এই যে আমরা এখানে নো সুনার নিয়ে আসছি, ঠিক আছে। এখন দেখেন এখানে কিন্তু ছোট্ট একটা কিন্তু আছে। কিন্তু এটা কি বলেন তো? কিন্তুটা হচ্ছে দেখেন এইখানে আমরা বলেছিলাম যে নো সুনারের পরে হ্যাড বসবে, নো সুনার পরে হ্যাড বসবে। এখন নো সুনারের সাথে সব সময় যে হ্যাড বসবে ব্যাপারটা ওইরকম না। যদি আমার as soon as যুক্ত যেই সেন্টেন্সটা সেটা যদি প্রেজেন্টে থাকে তাহলে নো সুনার যুক্ত যেই সেন্টেন্সটা সেটাকেও সেম সেন্টেন্সই লিখতে হবে। এখানে দেখেন as soon as the thief will আছে এবং পরের যে ক্লজটা সেখানে রানস আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট আছে। সুতরাং পরের যে সেন্টেন্সটা আমি লিখবো সেটাও এই প্রথম সেন্টেন্সটা অনুসরণ করেই আমাকে লিখতে হবে। তাহলে এখানে আমি কিভাবে লিখেছি দেখেন, নো সুনার উইল দ্য থিফ। তাহলে নরমালি আমরা জানি নো সুনার পরে হ্যাড বসে, কিন্তু এখানে যেহেতু উইল আছে সুতরাং আমরা এখানে উইল বসিয়েছি। কিন্তু যেটাই বসুক অবশ্যই কিন্তু ভার্বের ইনভার্সন করতে হবে। নো সুনার উইল দ্য থিফ সি দ্য পুলিশ দেন হি রানস অ্যাওয়ে। অর্থাৎ নিয়মটা ঠিকই আছে, জাস্ট নো সুনার হ্যাডটা বসে নাই। এরপরে আসেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ইউ মাস্ট ওবে ইউর টিচার্স। আগের এক্সাম্পলটা এগুলোর তো পিডিএফ দিয়ে দিব, এগুলোর পিডিএফ দিয়ে দিব। তো আপনার আলাদা করে নোট করার তো এখন কিছু নাই, এগুলো তো পিডিএফ দিয়ে দিব। ইউ মাস্ট ওবে ইউর টিচার্স। তাহলে এখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে মূলত মাস্টটা। এই ধরনের মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে সেগুলোকে আমরা নেগেটিভ করতে পারি এইভাবে, ইউ ক্যান নট বাট ওবে ইউর টিচার্স। তার মানে দেখেন এখানে চেঞ্জটা হয়েছে কি? চেঞ্জটা হয়েছে এই যে মাস্ট, এই মাস্টের পরিবর্তে একটা ক্যান নট বাট চলে আসছে। তার মানে এখানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে
কোনো মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করি তাহলে সেখানে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। ভার্বের ইনভার্সনটা কেমন এটা আমি এখন ব্যাখ্যা দিব না, কারণ এটা আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। আপনি হচ্ছে কনজাংশনের ক্লাসটা দেখবেন, সেখানে এটার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। এখন যদি আমি ইনভার্সনের ব্যাখ্যাটা দিতে যাই আমি ক্লাসটা ঠিক টাইমে শেষ করতে পারবো না। মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসাবো। তবে এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ক্যান নট বাট যদি আমি বসাই তাহলে ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্মটা বসে, আর ক্যান নট হেল্প যদি আপনি বসান সেই ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখেন এখানে হি মাস্ট ডু দা ওয়ার্ক, তাহলে এটা আপনারা ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প দিয়ে করেন, তো যে কোনো একটা দিয়ে করেন আপনার ইচ্ছা মতো। হি মাস্ট ডু দা হোমওয়ার্ক, এটা কি হবে বলেন তো? হি মাস্ট ডু দা হোমওয়ার্ক, হি ক্যান নট বাট ডু দা হোমওয়ার্ক, হি ক্যান নট বাট ডু দা হোমওয়ার্ক। গুড। তাহলে এখানে আমরা যদি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট আনতে পারি, আবার মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট হেল্পও কিন্তু আনতে পারি। তো আমি এখানে ক্যান নট হেল্প দিয়ে করেছি, হি ক্যান নট হেল্প বাট ক্যান নট হেল্প ডুইং দা হোমওয়ার্ক। সাবধান, এই ক্যান নট হেল্পের পরে অনেকে ক্যান নট হেল্প বাট নিয়ে আসে, ক্যান নট হেল্প বাট কিন্তু নাই। একটা হচ্ছে ক্যান নট বাট আর একটা হচ্ছে ক্যান নট হেল্প। ঠিক আছে, ক্যান নট হেল্পের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এরপরে আসেন আমরা আরেক ধরনের একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখি। রিনা ইজ অলওয়েজ পাংচুয়াল। পাংচুয়াল মানে কি বলেন তো? পাংচুয়াল অর্থ কি? পাংচুয়াল অর্থ কি? সময়নিষ্ঠ। গুড। মানে সে সময়ের কাজ সময়ে করে, সবসময় সে সময় মেনে চলে। তাহলে রিনা ইজ অলওয়েজ পাংচুয়াল এই ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করব তখন আমরা লিখব এইভাবে যে রিনা ইজ নেভার লেট। তাহলে এখানে দেখেন চেঞ্জটা কি হলো? চেঞ্জটা হচ্ছে নেভার একটা এক্সট্রা শব্দ আসছে অলওয়েজ এর বদলে, আর পাংচুয়ালের বদলে লেট আসছে। ঠিক আছে, অর্থাৎ এখানে অলওয়েজ ছিল পজিটিভ এবং পাংচুয়ালও ছিল পজিটিভ। পজিটিভ পজিটিভ মিলে হচ্ছে পজিটিভ। এটাকে আমি যখন নেগেটিভ করব তখন আমাকে মাথায় রাখতে হবে নেগেটিভ বাক্যের ভাব কিন্তু চেঞ্জ করা যাবে না। তাহলে আমি অলওয়েজ কে উল্টে দিলাম, আমি করে ফেললাম নেগেটিভ, পাংচুয়ালের নেগেটিভ করে ফেললাম, দুইটা মিলে হয়ে গেল পজিটিভ। তার মানে আমার বাক্যের অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যখন অলওয়েজ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমি নেগেটিভে পরিণত করব তখন অলওয়েজ এর বদলে আমি অবশ্যই নেভার আনবো, এবং অ্যাফার্মেটিভ যে শব্দটা আছে সেটার বিপরীত শব্দটা আমাকে লিখতে হবে। ঠিক আছে, এখন আসেন আমরা আরেকটা নিয়ম শিখি। দেখেন এখানে আছে শি ইজ রেসপন্সিবল টু হার ডিউটিস। আগের যে অ্যাফার্মেটিভটা সেখানে অলওয়েজ ছিল, এখানে কিন্তু অলওয়েজ নাই। শি ইজ রেসপন্সিবল টু হার ডিউটিস। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা লিখবো এইভাবে, যদি অলওয়েজ না থাকে সেক্ষেত্রে আমরা লিখবো এইভাবে শি ইজ নট ইররেসপন্সিবল, শি ইজ নট ইররেসপন্সিবল টু হার ডিউটিস। তার মানে হচ্ছে আমরা এখানে কি করলাম, আমরা হচ্ছে একটা এক্সট্রা করে নট নিয়ে আসলাম, প্লাস এই যে রেসপন্সিবল আছে রেসপন্সিবলের একটা বিপরীত শব্দ নিয়ে আসলাম, রেসপন্সিবলের উল্টা শব্দটা আমরা নিয়ে আসলাম। তাহলে এখানে এটা ছিল পজিটিভ, আমরা এখানে দুইটা নেগেটিভ নিয়ে আসছি, দুইটা নেগেটিভ মিলে হয়ে গিয়েছে পজিটিভ। তার মানে হচ্ছে দুইটার অর্থের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এরকম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় ওই সেন্টেন্সটার মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটার নেগেটিভ রূপ বসাতে হবে এবং তার পূর্বে একটা নট দিতে হবে, তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। এরপরে আসেন দ্য উইমেন ইজ টু ইল টু ওয়ার্ক। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। এটা ওই যে আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স আমরা দেখেছিলাম। এখন ধরেন এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, এটাকে আপনি কমপ্লেক্সে পরিণত করবে। দেখি গত ক্লাসটা কার মনে আছে? তাহলে দেখেন আমরা এটাকে লিখতে পারি যে the woman is so ill that she cannot walk। ঠিক আছে, তাহলে আমরা এখানে টু এবং টু এর বদলে
সো ডট ডট হচ্ছে দ্যাট নিয়ে আসতে পারি। তাহলে এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করতে পারি। ঠিক আছে, এখানে নিয়মটা লেখা আছে, আপনি এখানে নিয়মটা পড়লেই মোটামুটি বুঝবেন, যেহেতু এটা গত ক্লাসেও ছিল। এখন আসেন আমরা দেখবো হচ্ছে ডিগ্রি কম্পারিজন। ডিগ্রি মানে কি? ডিগ্রি মানে হচ্ছে আমরা জানি অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম থাকে। তিনটা ফর্ম কি? একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ এবং আরেকটা হচ্ছে সুপারলেটিভ। যেমন ওই যে আমরা ছোটবেলায় পড়েছি যে গুড, তারপরে হচ্ছে বেটার, তারপর হচ্ছে বেস্ট। গুডটা হচ্ছে পজিটিভ, বেটারটা হচ্ছে কম্পারেটিভ এবং বেস্টটা হচ্ছে সুপারলেটিভ। এরকম একটা অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম হয়, যে তিনটা ফর্ম দিয়ে আমরা আসলে তুলনা করি। এখন দেখেন এখানে আমি আপনাদের সুবিধার জন্য বক্স আকারে দিয়েছি, যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয়। তো দেখেন, যদি কোনো পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার থাকে, তাহলে এই কম্পারেটিভে আমরা সেখানে দেন এনি আদার বসাই। আমরা দেন এনি আদার বসাই, অথবা এখানে দেন অল আদারও বসতে পারে। দেন এনি আদার অথবা দেন অল আদার, দেন এনি আদার অথবা দেন অল আদার বসাই আমরা। কিন্তু যদি আমরা দেন অল আদার বসাই, এখানে যেটা খেয়াল রাখতে হবে, যদি দেন অল আদার বসাই, তাহলে এরপরের যে নাউনটা হবে সেটা কিন্তু প্লুরালে লিখতে হবে। ঠিক আছে, এটা এখানে খেয়াল রাখতে হবে। আর সুপারলেটিভ ডিগ্রিটা খুবই সহজ, দা যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা বসিয়ে দিই। ঠিক আছে, দেন মোস্ট আদার আসতেছে, দেন মোস্ট আদার সামনে আসতেছে, আগে এইটা শেষ করেন। দেখেন, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ সালাম। তাহলে শুরুতে কি আসলো? শুরুতে নো আদার আসলো। ঠিক আছে, এইটাকে যখন আমরা কম্পারেটিভ পরিণত করব, তখন কিভাবে করছি দেখেন, সালাম ইজ টলার দেন এনি আদার বয়। সালাম ইজ টলার দেন এনি আদার বয়। তাহলে এইখানে আমি যদি অল আদার লিখতাম, তাহলে কি হইতো? দেন অল আদার বয়েজ হইতো। ঠিক আছে, আর যদি আমরা সুপারলেটিভ করি, তাহলে আমরা লিখবো সালাম ইজ দা টলেস্ট বয়। সালাম ইজ দা টলেস্ট বয়। তাহলে দেখেন, এই যে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করলাম, এইটাকে কিন্তু আপনি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও বলতে পারবেন। কিভাবে দেখেন, আমি বললাম যে শি ইজ দা ইয়ংয়েস্ট গার্ল ইন দা ক্লাস। শি ইজ দা ইয়ংয়েস্ট গার্ল ইন দা ক্লাস। দেখেন, সালাম ইজ দা টলেস্ট বয়, এটাকে আপনি যদি এইভাবে লিখেন, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ সালাম, তাহলে দেখেন এই যে নো আদার যেহেতু আছে, তার মানে এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। আবার এইখানে দেখেন, সালাম ইজ দ্য টলেস্ট বয়, এখানে কিন্তু এটা পজিটিভ হয়ে গেল, সরি অ্যাফার্মেটিভ হয়ে গেল। তাহলে আমরা সুপারলেটিভ টু পজিটিভ যখন চিন্তা করব, তখন কিন্তু এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও হয়। তাহলে এখন আসেন, শি ইজ দ্য ইয়ংয়েস্ট গার্ল ইন দ্য ক্লাস, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি আছে, আপনি এটাকে পজিটিভ করেন তো। তাহলে পজিটিভ আমরা কিভাবে করবো বলেন তো? শি ইজ দ্য ইয়ংয়েস্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে আমরা পজিটিভ কিভাবে করব? না সরি, হ্যাঁ ঠিক আছে, পজিটিভ মানে পজিটিভ মানে হচ্ছে ডিগ্রি পজিটিভ আর কি। হ্যাঁ, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি করব। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইয়ং অ্যাজ শি। ওকে, সবাই চেষ্টা করেন। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইয়ং অ্যাজ শি। গুড। ওকে, তাহলে দেখেন এখানে আমরা কি বসালাম, এই যে শি, যেহেতু এখানে দা ইয়ংয়েস্ট আছে, সুতরাং আমরা এখানে নো আদার গার্ল ইন দা ক্লাস ইজ অ্যাজ ইয়ং অ্যাজ শি। এভাবে আমরা কিন্তু এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করতে পারি, আবার এটাকে সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা পজিটিভ ডিগ্রিতেও পরিণত করতে পারি। এখন আসেন, যদি পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ থাকে, যদি পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ থাকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করার সময় আমরা দেন মোস্ট আদার, দেন মেনি আদার, দেন ফিউ আদার যে কোনো একটা বসাইতে পারি, এবং এখানে অবশ্যই নাউনটা প্লুরাল থাকতে হবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে কি হবে? ওয়ান অফ দা হবে, ওয়ান অফ দা, তারপরে সুপারলেটিভ ফর্ম হবে। আমরা এক্সাম্পল দেই, এখানে দেখি, দেখেন ভেরি ফিউ সাবজেক্টস, দেখেন এই যে নাউনটা এখানে প্লুরাল আছে, ভেরি ফিউ সাবজেক্টস আর অ্যাজ ইজি অ্যাজ দিস। তাহলে এটা আমরা কম্পারেটিভ করলাম কিভাবে, দেখেন দিস ইজ ইজিয়ার দেন মেনি আদার। এখানে কিন্তু চাইলে আপনি দেন মোস্ট আদার বসাইতে পারতেন, দেন ফিউ আদারও বসাইতে পারতেন। এরপরে আমরা এটার সুপারলেটিভ কি করেছি, দিস ইজ ওয়ান অফ দা ইজিয়েস্ট সাবজেক্টস। তাহলে এইখানে আমরা যখন ভেরি ফিউ থাকবে,
তখন আমরা মোস্ট আদার অথবা মেনি আদার অথবা দেন ফিউ আদার বসাবো। ভেরি ফিউ, ভেরি ফিউ মানে কি? ফিউ মানে কি? ফিউ, ফিউ মানে হচ্ছে কি? ফিউ মানে হচ্ছে কিছু বা কম। ফিউ মানে হচ্ছে কিছু বা কম। আর ভেরি ফিউ তাহলে অর্থ কি হবে? খুব কম, খুব কম সংখ্যক। ঠিক আছে, খুব কম সংখ্যক। তাহলে দেখেন, তাহলে ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন বিডি। এটাকে যদি পজিটিভ করতে বলে তাহলে কিভাবে পজিটিভ করবেন বলেন তো? ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন বাংলাদেশ, এটাকে কিভাবে পজিটিভ করবেন? বাহুল্য দোষ দোষে হ্যাঁ, অবশ্যই আপনি ভালো একটা পয়েন্ট বলেছেন। জি, বাহুল্য দোষে দুষ্ট হয়, তবে বাংলায় ওরকম আমরা অর্থ এই কারণে বলি না। এই যে ভেরি ফিউর যে অর্থটা, ওটা আমরা বাংলায় আসলে বলি না। হ্যাঁ, ভেরি ফিউ সিটিজ ইন বিডি আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। তাহলে ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট। তাহলে দেখেন এখানে যেহেতু ওয়ান অফ দ্য লার্জেস্ট আছে, তাহলে ওয়ান অফ দ্য থাকলে আমরা পজিটিভ করার সময় ভেরি ফিউ নিয়ে আসি, ঠিক না? তাহলে আমরা লিখবো ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ। হ্যাঁ, এখানে বিগ লিখস কেন? লার্জ হবে। আর অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। ঠিক আছে, এখন আসেন, কিছু কিছু জায়গাতে শুধু পজিটিভ আর কম্পারেটিভ হয়, সুপারলেটিভ হয় না। সেগুলো সুপারলেটিভ হয় না। যেমন কোনগুলো? যেমন দেখেন, যদি কোনো অ্যাফার্মেটিভে আমরা অ্যাজ এবং অ্যাজ দেখি, তাহলে সেখানে কম্পারেটিভ করার সময় আমরা নট এবং হচ্ছে দেন দিয়ে করব। আর যদি সো অ্যাজ দেখি, সেক্ষেত্রে শুধু দেন দিয়ে করব। যেমন এক্সাম্পল দেখেন, হি ইজ অ্যাজ ফেরোসাস অ্যাজ এ টাইগার। ঠিক আছে, তবে এখানে যেটা খেয়াল রাখতে হবে, সাবজেক্ট অবজেক্টের কিন্তু জায়গা পরিবর্তন হয়ে যাবে। সাবজেক্ট অবজেক্টের কিন্তু জায়গা পরিবর্তন হয়ে যাবে যদি আপনি নট এবং দেন দিয়ে করেন। ঠিক আছে, দেখেন এখানে কি হয়েছে, হি ইজ অ্যাজ ফেরোসাস অ্যাজ এ টাইগার। তাহলে এখানে এই যে দেখেন, এ টাইগার, এটা ছিল প্রথম বাক্যটার অবজেক্ট। এখানে দ্বিতীয় বাক্যটাতে সেটা হয়ে গিয়ে সাবজেক্ট। তাহলে দেখেন কি হলো, এ টাইগার ইজ নট মোর ফেরোসাস। তাহলে ফেরোসাসের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর ফেরোসাস দেন হি। আবার যদি এরকম থাকে, আই এম নট অ্যাজ গ্রেট অ্যাজ হি, অথবা এখানে সো যদি থাকতো, সো অথবা অ্যাজ, নট অ্যাজ অথবা সো গ্রেট অ্যাজ হি, সেটাকে আমরা লিখতে পারতাম এইরকম, হি ইজ গ্রেটার দেন আই। তাহলে এখানে দেখেন সাবজেক্ট অবজেক্টের কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন আবার নাও হতে পারে। সেটা কিভাবে? যদি আপনি নট লেস দেন অথবা নট মোর দেন অথবা লেস দেন দিয়ে কম্পারেটিভ করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট অবজেক্টের জায়গা পরিবর্তন হবে না। তো দেখেন এখানে বলেছে, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। তাহলে এটাকে যদি আপনি নট লেস দেন বা নট মোর দেন দিয়ে করেন, সেক্ষেত্রে সাবজেক্ট অবজেক্টে কিন্তু জায়গা পরিবর্তন হবে না। যেমন এখানে আমরা কম্পারেটিভ ডিগ্রি করেছি, হি ইজ, হি ইজ নট লেস স্ট্রং দেন ইউ। অথবা এখানে আপনি চাইলে লিখতে পারতেন, হি ইজ নট মোর স্ট্রং দেন ইউ। এখানে লেসও লেখা যায় অথবা এখানে মোরও লেখা যায়, দুইটাই সঠিক। এরপর দেখেন, হি ইজ নট সো স্টুপিড অ্যাজ হিজ ব্রাদার। এটাকে যদি আপনি নেগেটিভ করেন তাহলে কি হবে, হি ইজ লেস স্টুপিড দেন হিজ ব্রাদার। তাহলে এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটা পরিবর্তন করব না। তাহলে দেখেন এটা, তাহলে আপনারা আপনারা ট্রাই করেন। দ্য ম্যান ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ দ্য টাইগার। তাহলে এটার নেগেটিভ কি হবে? দ্য ম্যান ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ টাইগার। এটা কম্পারেটিভ কি হবে? দ্য ম্যান ইজ নট স্ট্রঙ্গার দেন দ্য টাইগার। দেখেন আপনি আসমা আক্তার, আপনার এটা হয় নাই, কারণ হচ্ছে আমরা সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করি না কখন? যখন আমরা লেস দেন ইউজ করি অথবা যখন আমরা নট মোর ইউজ করি। যখন আমরা নট মোর ইউজ করি অথবা নট লেস ইউজ করি, তখন আমরা সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন করি না। ঠিক আছে, তাহলে আপনি যদি সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করতে না চান, সেক্ষেত্রে আপনাকে লেস দেন এবং নট মোর দেন আনতে হবে। এখন হয়েছে, এখন হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এরকম, দ্যাট ম্যান ইজ নট লেস স্ট্রং দেন দ্য টাইগার। ঠিক আছে,
তাহলে এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। আমি একটু দ্রুত যাচ্ছি, আমি আমি এটা বুঝতে পারছি, আমি একটু দ্রুত যাচ্ছি। এটার মূল কারণটা হচ্ছে এই জিনিসগুলো আপনাদের চাকরি পরীক্ষাতে একটু কম আসে। আর আমি এখানে মোটামুটি সবকিছুই হচ্ছে খুব সুন্দরভাবে এখানে আমি কম্পাইল করে দিয়েছি। ক্লাসটা একটু দ্রুত গেলেও আপনারা পরবর্তী যদি রেকর্ডটা দেখে নেন তাহলে মোটামুটি আপনারা বুঝবেন। কারণ এই আপনি কোনো বইতেই এই যে এইভাবে পাবেন না, এই যে আমি এখানে যেভাবে দিয়েছি বক্স করে এরকম করে আপনি আপনি পাবেন না। এমনকি আমাদের বইতেও এগুলো নাই, মানে আমরা পিটিউ থেকে যে বইটা দিয়েছি সেখানে কিন্তু এরকম করে দেওয়া নাই। তাহলে আপনারা এখান থেকে নোট করে রাখতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখেন এরপরে আমরা আমরা যে আজকের ক্লাসের কঠিন যে পাঠটুকু আছে কঠিন পাঠটুকু শিখে ফেলেছি, এখন আমরা সহজ পাঠে যাব। আমরা এখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে এক্সক্লেমেটরি কিভাবে করে সেগুলো আমরা পড়াশোনা করার চেষ্টা করব। জর্জের ভিতরে এরকম দেওয়া, হ্যাঁ ওই তো সব বই এরকম দেওয়া নাই। আমরা যে স্লাইড বানাই স্লাইডটা আমরা একটা বইকে একটা বই ধরে বানাই না, আমরা কয়েকটা বই ধরে বানাই। এই কারণে আমাদের যে স্লাইডগুলো আছে সেগুলো দেখবেন যে আপনি অনেক বইয়ের মিল পাবেন। তো এই কারণে যারা একটা বই ফলো করেন তারা যদি আমাদের স্লাইড গুলো ফলো করেন তখন দেখবেন যে আপনার অন্যান্য বইগুলো ফলো করা হয়ে যাবে। আচ্ছা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি আমরা জানি যে সাধারণ বর্ণনামূলক যে কোনো বাক্য হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য, আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশমূলক এবং উপদেশমূলক বাক্য। এখন আসেন আমরা একটু অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করি, যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আমরা কিভাবে রূপান্তরটা করতে পারি। দেখেন এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, শি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। শি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করব এইভাবে, ইজন্ট শি অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। তাহলে এটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করলাম? এই যে ইজটা আছে এই ইজটাকে আমরা শি এর সামনে নিয়ে আসছি এবং ইজের সাথে একটা নট লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা যদি নিয়ম বলি তাহলে আমরা বলতে পারবো যে আমরা শুরুতে সাবজেক্ট আনবো, সাবজেক্টের আগে বি ভার্ব এবং তার সাথে নট আনবো এবং এরপরে বাকি অংশটা আমরা বসিয়ে দিব। এটা হচ্ছে যদি একটা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করতে চাই। তাহলে উল্টা করে যদি আমরা চিন্তা করি যে একটা নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভে পরিণত করতে চাই আমরা তাহলে কি করব? তাহলে ওই যে আগে যেরকম করেছি তার উল্টোটা করব। তার মানে এখান থেকে আমরা নটটা তুলে দিব আর ইজটাকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে এখানে কি হবে? এখানে হবে ইজ হি আ গুড প্লেয়ার। ইজ হি আ গুড প্লেয়ার। তবে চাকরির পরীক্ষাতে এত সহজগুলা সাধারণত আসে না। আমি এখানে ক্রস না দিই, ক্রস দিলে অনেকে মনে করবে যে এটা মনে হয় বাদ, এটা মনে হয় পড়া লাগবে না। তবে চাকরির পরীক্ষাতে এত সহজগুলো আসে না, সাধারণত ওই কমপ্লেক্স কম্পাউন্ড এবং সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল টু কম্পাউন্ড ওগুলো থেকে আসে এবং হচ্ছে ভয়েস চেঞ্জ হচ্ছে বেশি আসে। আচ্ছা, এখন আসেন যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকে। আগের যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো দেখেছি আমরা, এখানে দেখেন একটা অক্সিলিয়ারি ভার্ব আছে। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা বাক্যের টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড নিয়ে আসবো, আর বাকি যেই নিয়মগুলো আছে সেগুলো সেম থাকবে। তাহলে দেখেন এখানে বলেছে তপন প্লেজ ফুটবল, তাহলে এখানে আমার অক্সিলিয়ারি ভার্ব নাই, সুতরাং আমি এখানে ডু, ডু ডিড এবং ডাজ নিয়ে আসবো। যেহেতু প্লেজ বলেছে তার মানে আমি এখানে ডাজ আনবো। তাহলে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে এইরকম, ডাজন্ট তপন প্লে ফুটবল। এখানে কিন্তু প্লেজ হবে না। কেন প্লেজ হবে না? কারণ আপনি অলরেডি এখানে ডাজ ইউজ করে ফেলেছেন, এখানে অলরেডি আপনি ইয়েস ইউজ করে ফেলেছেন, সুতরাং আলাদা করে এখানে প্লেজ আমরা চাইলেও আনতে পারবো না। এরপর আসেন আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। পল নেভার গোজ টু ক্লাব। পল নেভার গোজ টু ক্লাব। এখানে দেখেন গোজ আছে, তার মানে আমরা এখানে ডাজ আনবো। ঠিক আছে, এবং ডাজের পরে আমরা একটা নট আনি সাধারণত, কিন্তু এই বাক্যটাই হচ্ছে নেগেটিভ বাক্য, এখানে নেভার আছে। তাহলে নেভারের বদলে আমরা কি আনবো? নেভারের বদলে আমাদেরকে এভার আনতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা লিখবো ডাজ পল এভার গো টু ক্লাব। এখন যদি নেভার না থেকে নাথিং থাকে
তাইলে আমরা কি আনবো বলেন তো? যদি নাথিং থাকে তাহলে আমরা কি আনবো? হ্যাঁ, যদি নাথিং থাকে তাহলে আমরা এনিথিং আনবো। নাথিং ইজ ওকে, তাহলে আমরা ইন্টারোগেটিভ করব ইজ এনিথিং ওকে। নাথিং ইজ ওকে, তাহলে আমরা ইন্টারোগেটিভ করব ইজ এনিথিং ওকে। তার মানে হচ্ছে নেভার থাকলে আমরা এভার আনবো, আর যদি নাথিং থাকে তাহলে আমরা এনিথিং আনবো। আচ্ছা, এরপর আসেন এভরিবডি। এভরিবডি যদি থাকে বা অল যদি থাকে অথবা যদি এভরিওয়ান থাকে, সেক্ষেত্রে আমরা কোনটা আনবো? এভরিবডির বদলে এভরিবডির বদলে আমরা হচ্ছে কোনটা আনবো বলেন তো? আপনাদের মনে আছে কিনা? এভরিবডির বদলে হু। গুড। এভরিবডির বদলে আমরা হচ্ছে হু নিয়ে আসবো, হু। যেমন এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, তাহলে এইটার ইন্টারোগেটিভ হবে হু ডাজন্ট ওয়ান্ট টু বি হ্যাপি। দেয়ার ইজ নো আমরা কখন এনেছি? দেয়ার ইজ নো আমরা এনেছিলাম যখন আমরা অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে যখন আমরা নেগেটিভ করেছি, তখন আমরা দেয়ার ইজ নো এনেছি। কিন্তু যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন এভরিবডি হোক অথবা এভরিওয়ান হোক অথবা যদি অল হয়, তাহলে এইগুলোর বদলে আমরা হচ্ছে হু ডাজন্ট নিয়ে আসবো। তাহলে এখানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিওয়ান এভরিবডি অল থাকে, তাহলে আমরা টেন্স অনুযায়ী হু ডোন্ট, হু ডাজন্ট বা হু ডিড নট নিয়ে আসবো। আচ্ছা, এখন আসেন যদি এরকম হয় যে এভরিবডি এভরিওয়ান অল এগুলো আছে, সরি এগুলো নাই, কিন্তু এগুলোর বদলে হচ্ছে নো বডি আছে, নো বডি। তাহলে নো বডির বদলে আমরা কি আনবো? নো বডির যদি থাকে, নো বডি যদি কোনো কিছুতে থাকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা হু নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমরা হু আনবো। তবে এখানে যদি এভার থাকে তাহলে এভারের বদলে আমরা নেভার নিয়ে আসবো। যেমন দেখেন নোবডি কুড এভার কাউন্ট লাভ ফর ইউ, তাহলে এখানে দেখেন আমরা নোবডির বদলে হু নিয়ে আসছি, হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। তাহলে এখানে নোবডির বদলে আমরা কি আনলাম? নোবডি, নো ওয়ান। যদি কোন একটা বাক্যে নোবডি থাকে, নাম থাকে এবং নো ওয়ান থাকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে আমরা হু নিয়ে আসবো। ঠিক আছে, এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা হু ডাজ নট কেন আনলাম না? হু ডাজ নট আনলাম না আমরা এই কারণে, আগের গুলোতে কিন্তু এভরিওয়ান এভরিবডি ছিল, এখানে নো বডি আছে, নো দেওয়াই আছে, সুতরাং আলাদা করে আমাকে নট আনতে হবে না, এই কারণে আমরা এখানে ডাজ নটটা আনি নাই। এখন আসেন আমরা দেখবো হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি মোটামুটি ইজি আছে। যেমন দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল, তাহলে এটাকে আমরা যদি এক্সক্লেমেটরি করি তাহলে আমরা লিখবো হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, এবং অবশ্যই শেষে একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দিস ইজ আ ভেরি নাইস, দিস ইজ আ ভেরি নাইস পিকচার, তাহলে এইটাকে যদি আমরা এক্সক্লেমেটরি করি তাহলে আমরা লিখবো হোয়াট আ নাইস পিকচার দিস ইজ, হোয়াট আ নাইস পিকচার দিস ইজ। ঠিক আছে, এখন দেখেন এখানে সমস্যাটা যেটা হয়, এইখানে আমরা হোয়াট বসিয়েছি কিন্তু আগেরটাতে আমরা হাউ বসিয়েছি, এইখানে ঝামেলা হয় যে কখন হোয়াট বসে আর কখন হাউ বসে। এটা আমরা দেখেন এখানে লেখা আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি থাকে বা গ্রেট থাকে, আমরা সেটাকে এক্সক্লেমেটরি করার সময় হোয়াট বা হাউ নিয়ে আসি। এখন কখন আমরা হোয়াট বা হাউ আনবো? যদি ভেরি এবং গ্রেটের আগে এ বা এন থাকে, যদি আর্টিকেল থাকে সেক্ষেত্রে আমরা হোয়াট নিয়ে আসবো, আর যদি আর্টিকেল না থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে হাউ নিয়ে আসবো। খুবই সিম্পল নিয়ম। ঠিক আছে, তাহলে দেখেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা আনন্দ করছি যে আমরা ম্যাচটা জিততে পেরেছি। যদি এরকম থাকে, যদি এরকম অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, সেই ক্ষেত্রে আমরা যে ইমোশনটা অনুযায়ী আমরা একটা শব্দ নিয়ে আসবো। যেমন এখানে যদি আমরা খুশি হয়েছি তাহলে আমরা নিয়ে আসতে পারি যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ঠিক একইভাবে আমরা যদি স্যাড হইতাম
তাহলে আমরা বলতে পারতাম এলাস, অথবা আমরা এখানে হুররের বদলে বলতে পারতাম ব্রাভো। ঠিক আছে, তাহলে ইমোশন অনুযায়ী আমরা এখানে এই শব্দগুলো নিয়ে আসবো। তাহলে এখানে দেখেন লেখা আছে যে অ্যাকসেন্ট করতে হলে ওই ওয়ার্ডগুলো অর্থ অনুযায়ী হুররে, আহ, ও, এলাস, ব্রাভো ইত্যাদি আমরা নিয়ে আসবো। এরপরে দেখেন যে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এটা হচ্ছে আপনাদেরকে উইশ পড়িয়েছিলাম, উইশ আপনাদেরকে পড়ানো হয়েছিল। এটা হচ্ছে আনরিয়েল ইভেন্ট, একটা আনরিয়েল ইভেন্ট। এটা আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আচ্ছা বলেন তো এটা কোন কালের আনরিয়েল ইভেন্ট? দেখি প্রেজেন্ট, ফিউচার নাকি পাস্ট? বলেন তো আপনাদের মনে আছে না দেখি, প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার? কখনকার উইশ এটা? প্রেজেন্টের উইশ, পাস্টের উইশ নাকি ফিউচারের উইশ? উইশ। তামান্না তামু আপনি বলেছেন পি ইন, পি ইন দিয়ে আমি কি বুঝতাম বলেন তো? পি দিয়ে তো পাস্টও হয়, পি দিয়ে প্রেজেন্টও হয়। সবাই পাস্ট বলছেন। না, এটা হচ্ছে প্রেজেন্টের উইশ, এটা হচ্ছে প্রেজেন্টের উইশ। আপনাদের মনে নাই? প্রেজেন্টের উইশের ক্ষেত্রে আমরা প্রেজেন্টের উইশটাকে পাস্ট ইনডিফিনিটে লিখি, প্রেজেন্টের উইশটা আমরা পাস্ট ইনডিফিনিটে লিখি। আর যদি পাস্টের উইশ হয়, যদি পাস্টের উইশ হয় সেটা আমরা পাস্ট পারফেক্টে লিখি, পারফেক্টে লিখি। আর যদি ফিউচারের উইশ হয় আমরা কুড, কুড দিয়ে লিখি অথবা ওয়ার দিয়ে লিখি। এখানে দেখেন বলা আছে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এটা এই মুহূর্তে বর্ণনা যে ইস আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে এটা তো প্রেজেন্টের বর্ণনা। প্রেজেন্টের বর্ণনার কারণেই এটা পাস্ট ইনডিফিনিটে হয়েছে। তাহলে এইখানে যদি এইরকম অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে সেগুলোকে এক্সক্লেমেটরি করা খুবই সহজ। আমরা এই যে আই উইশ এই অংশটা বাদ দিয়ে দিব, আর এই যে হ্যাডটা আছে হ্যাডটা আমরা আই এর সামনে নিয়ে আসব। তাহলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হবে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। যদি আমার পাখির মতো ডানা থাকতো। খুবই ইজি, ঠিক আছে। এরপর দেখেন আরেকভাবে আমরা এক্সক্লেমেটরি থেকে এখন হচ্ছে অ্যাসার্টিভ করব, ঠিক আছে। আমরা এতক্ষণ ধরে কি করলাম? অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এখন আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করব, ঠিক আছে। তো যদি এরকম থাকে হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, তাহলে খুবই ইজি, আমরা জাস্ট এটা উল্টো করে দেব, এখানে হোয়াটটা আমরা তুলে দিব। তাহলে এখানে কি হবে? ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড। তাহলে এখানে ওই আগে যেরকম আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করেছি, জাস্ট সেটাকে আমরা উল্টাই দিব, অ্যাসার্টিভ থেকে আমরা এক্সক্লেমেটরি করব, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে এই জিনিসগুলো বলা আছে, এগুলো মোটামুটি বললে আপনারা বুঝবেন। ওকে, এগুলো মোটামুটি এখানে বলা আছে। আচ্ছা দেখেন এখানে বলেছে যে হাউ টাইম ডাজ ফ্লাই। এখানে হচ্ছে কিন্তু কোন ধরনের ওই যে গ্রেট, ভেরি এগুলো কিন্তু কোনো কিছু নাই। এখানে আছে কি হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কিভাবে দ্রুত চলে যায়। তাহলে এইটাকে আপনি যদি এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করেন, জাস্ট সিম্পলি আপনি বলবেন টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট, টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট। এখানে কি হলো? এখানে দেখেন এই হাউ যুক্ত করে আমরা এটাকে হচ্ছে এই টাইম ডাজ ফ্লাই দিয়ে আমরা এটা এক্সক্লেমেটরি করলাম। যেহেতু ডাজ আছে তার মানে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু টাইম এই কারণে এখানে ফ্লাইজ হয়েছে। তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি থেকে যখন অ্যাসার্টিভ করব তখন আমরা জাস্ট সিম্পলি লিখে দিব টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট। তো দেখেন এখানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে ভেরি ফাস্ট, এই যে এই যে এখানে নিয়মটাই হচ্ছে এইটা। দেখেন ডু ডাজ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে হাউ এবং হোয়াটটা উঠে যাবে, ডু এবং ডাজটা উঠে যাবে, এরপরে ভার্বের পরে ভেরি ফাস্ট অথবা ভেরি সুইফটলি বসবে। এটাই হচ্ছে নিয়ম, ভেরি ফাস্ট অথবা ভেরি সুইফটলি বসবে, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। মানে নিয়ম অনুযায়ী এখানে ভেরি ফাস্ট বসছে, আর কিছু না। এরপরে আসেন ইফ আই হ্যাড বিন আ চাইল্ড অ্যাগেইন। আচ্ছা এইটা বলেন তো, এইটা কোন কালের, কোন কালের উইশ বোঝানো হচ্ছে? জি, এখানে যদি প্রশ্নবোধক চিহ্ন দেয় তাহলে হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। গুড, এইটা এইটা আপনারা ঠিকঠাক বলতে পারছেন, সবাই 100তে 100। বিজন বিশ্বাস আপনি ভুল করে ফেলছেন। এখানে দেখেন বলছে আই হ্যাড বিন, হ্যাড বিন মানে কি? হ্যাড বিন মানে হচ্ছে পাস্ট পারফেক্ট।
পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট আমরা কোন উইশের ক্ষেত্রে বলি বা কোন আনরিয়েল ইভেন্টের ক্ষেত্রে বলি? যখন পাস্ট ইনডিফিনিট কোন আনরিয়েল ইভেন্ট আমরা বলতে চাই তখন আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। তাহলে এখানে কি বলেছে? ইফ আই হ্যাড বিন এ চাইল্ড অ্যাগেইন। এক্সক্লেমেটরি থেকে আপনি যদি অ্যাসার্টিভ করতে চান তাহলে কি করতে হবে? কিছুই করতে হবে না, জাস্ট এই ইফ এর আগে একটা আই উইশ লাগাই দিতে হবে। যে দেখেন, আই উইশ আই হ্যাড বিন এ চাইল্ড অ্যাগেইন। আমি ইচ্ছা করি যদি আগেরটা আমরা, ও আচ্ছা আগেরটা ধোকা খেয়েছিলেন। হ্যাঁ, তাহলে আই উইশ আই হ্যাড বিন এ চাইল্ড অ্যাগেইন, আমি যদি আবার শিশু হতে পারতাম। ঠিক আছে, দেখেন এই জিনিসগুলো কিন্তু আপনারা অলরেডি আগের একটা ক্লাসে পড়ে ফেলেছেন। এখন আসেন, যদি এরকম থাকে যে হ্যাড আই বিন এ বার্ড, হ্যাড আই বিন এ বার্ড, তাহলে কি হবে? আই উইশ আই হ্যাড বিন এ বার্ড। ঠিক আছে, ওই আগেরটার মতো, আই উইশ আই হ্যাড বিন এ বার্ড। আচ্ছা, এরপর আসেন যে যদি যদি এরকম থাকে, যদি বাক্যটা এরকম থাকে, উড দ্যাট যদি থাকে, উড দ্যাট দিয়ে কিন্তু উইশই বুঝায়। উড দ্যাট আর উইশ একই অর্থটা প্রদান করে। তাহলে উড দ্যাট আই কুড কাম টু ইউ, উড দ্যাট আই কুড কাম টু ইউ। তাহলে এইরকম যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, আপনি উড দ্যাট এর বদলে সরাসরি আই উইশ বসিয়ে দিবেন। আই উইশ আই কুড কাম টু ইউ। এটা বলেন তো, এটা কোন কালের আনরিয়েল ইভেন্ট? এটা কোন কালের আনরিয়েল ইভেন্ট বলেন তো? ফিউচার। ফিউচার, গুড। এই যে আপনারা এখন বুঝতে পারছেন, এটা হচ্ছে ফিউচারের আনরিয়েল ইভেন্ট। তিবা জাকারিয়া ভুল করেছেন, যদি প্রেজেন্টের হইতো তাহলে আমরা সেটা পাস্ট ইনডিফিনিটে লিখতাম। প্রেজেন্টের হইলে আমরা সেটা পাস্ট ইনডিফিনিটে লিখি। এখানে কি দুইটা ক্লজ? এক্স্যাক্টলি, এখানে দুইটা ক্লজ। একটা হচ্ছে আই উইশ, এখানে দ্যাট আছে, দ্যাটটা হচ্ছে উজ্জ্ব আছে, দ্যাটটা ছাড়াও লেখা যায় বিধি, কোনটা বুঝেন নাই? আচ্ছা, তাহলে দেখেন এখানে দুইটা ক্লজ, একটা হচ্ছে আই উইশ আর একটা হচ্ছে আই কুড কাম টু ইউ। এবার আসেন আমরা দেখবো হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এটা আপনার খুব একটা আসে না, তারপরেও জাস্ট নাইস টু নো। দেখেন, উই শুড নট লাফ এট দ্য পুয়ার, উই শুড নট লাফ এট দ্য পুয়ার, এটাকে যদি আপনি ইম্পারেটিভ করতে চান জাস্ট আগে একটা লেটাস বসবে। লেট আস নট লাফ এট দ্য পুয়ার, লেট আস নট লাফ এট দ্য পুয়ার। ঠিক আছে, এরপর আসেন যে যদি এরকম নট থাকে তাহলে এই উই শুড নট যদি থাকে তাহলে এই উই শুড নট এর পরিবর্তে লেট আস নট বসবে। জাস্ট এই নিয়মটাই হয় যে উই শুড নট, এই উই শুড নট এর পরিবর্তে লেট আস নট বসবো। ঠিক আছে স্যার, হ্যাড বিন কি পাস্ট পারফেক্ট বোঝায়? হ্যাঁ অবশ্যই। ধরুন আমি বললাম যে বিথি, ধরুন আমি বললাম যে বিথি বিথি ওয়াজ আ টিচার, বিথি ওয়াজ এ টিচার। এখন এইটাকে আমি যদি পাস্ট পারফেক্টলি লিখি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আছে, আমি যদি এটাকে পাস্ট পারফেক্টলি লিখি তাহলে কি হবে? তখন হবে এরকম যে বিথি হ্যাড বিন আ টিচার, বিথি হ্যাড বিন এ টিচার, আমরা এরকম লিখবো। এই যে এখানে আমরা কি করলাম, পাস্ট পারফেক্টের জন্য হ্যাড নিয়ে আসছি আর ওয়াজ এর পাস্ট পার্টিসিপল বিন নিয়ে আসছি। আপনি বুঝতে পেরেছেন বিথি? বুঝতে পেরেছেন কিনা? ওকে, এরপরে আসেন যে যদি নটের জায়গায় যদি নেভার থাকে, ইউ শুড নেভার যদি থাকে তখন কি হবে? ইউ শুড নেভার যদি থাকে তখন খুবই সহজ, এই ইউ শুডটা আমরা কাটা দিয়ে দিব, জাস্ট হবে নেভার হেট দ্য পিপল। ঠিক আছে, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ মোটামুটি অনেক ইজি। আচ্ছা, এরপর আসেন ইউ রিড দিস হিস্টোরি বুক। অ্যাসার্টিভ হচ্ছে ইউ রিড দিস হিস্টোরি বুক। আমি যদি ইম্পারেটিভ করি জাস্ট এই শুরুর যে সাবজেক্টটা আছে সেটা তুলে দিব, তখন ইম্পারেটিভটা হবে রিড দিস হিস্টোরি বুক। ঠিক আছে, এরপরে আসেন যদি এরকম থাকে হি প্লেজ গিটার, হি প্লেজ গিটার, যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা লেট নিয়ে আসবো, লেট হিম। এই হি প্লেজ এর বদলে আমরা নিয়ে আসবো লেট হিম প্লে গিটার, লেট হিম প্লে গিটার। এখন এখানে যদি আমরা হিটা তুলে দিতাম, হিটা তুলে দিলে কিন্তু বাক্যটা হইতো না, কারণ এখানে আছে প্লেজ গিটার, কারণ কাজটা করতেছে হি।
সে কাজটা করে, ঠিক আছে। এই কারণে যেহেতু এখানে হি আছে, আমরা এখানে নিয়ে আসছি লেট হিম প্লে গিটার। এখানে লেটের পরে সবসময় ভার্বের বেস ফর্মটা বসে। আচ্ছা, এরপর আসেন যে যদি এরকম থাকে ইউ শুড নট ডু দা ওয়ার্ক, যদি এরকম শুড নট থাকে সেক্ষেত্রে আমরা শুড নটের বদলে ডোন্ট আনবো। তাহলে ইউ শুড নট ডু দা ওয়ার্ক, কোনটা প্যাচ পড়লো, কোনটা প্যাচ পড়লো বিজন বিশ্বাস? কোনটা, কোনটাতে আপনি প্যাচে বলেছেন বলেন, কোনটা বুঝেন নাই? লেট কখন হয়? আচ্ছা আমি আবার বলি লেট কখন হয়। দেখেন অ্যাসার্টিভ কোন সেন্টেন্সে, আমি আর একটু বিস্তারিত বলি, দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইউ ছাড়া, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেকেন্ড পারসন ছাড়া অন্য কোনো পারসন থাকে, অর্থাৎ যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন থাকে, তখন আমরা সেখানে লেট নিয়ে আসি। দেখেন আগের যে বাক্যটা ছিল এখানে ছিল ইউ, ইউটা হচ্ছে কি সেকেন্ড পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ থাকে তাহলে আমরা লেট আনি না, আমরা ইউটাকে কাটা দিয়ে এর পরের অংশটাকে আমরা বসিয়ে দিই। কিন্তু যদি ইউ এর বদলে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকে, যেমন এখানে যদি থাকতো আই প্লে গিটার, আই প্লে গিটার, তখন এখানে হয়তো লেট মি প্লে গিটার। আপনি এখন বুঝতে পেরেছেন? এখন বুঝতে পেরেছেন বিজন বিশ্বাস? ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকলে লেট হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন যে ইউ শুড নট, শুড নট যদি থাকে সেক্ষেত্রে আমরা শুড নটের বদলে ডোন্ট বসাই দিব, ডোন্ট ডু দা ওয়ার্ক। আর এরপরে দেখেন যদি এরকম থাকে যে ইম্পারেটিভ থেকে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই, যেমন এখানে আসলো গো হোম এট ওয়ান্স, গো হোম এট ওয়ান্স, যদি এই ইম্পারেটিভ থেকে আমাদেরকে অ্যাসার্টিভ করতে বলে তখন আমরা লিখবো এইরকম যে ইউ আর আস্কড টু গো হোম এট ওয়ান্স, ইউ আর আস্কড টু গো হোম এট ওয়ান্স, এইভাবে আমরা লিখতে পারি। অথবা আমরা অ্যাসার্টিভটা এইভাবেও লিখতে পারি যে ইউ শুড গো হোম এট ওয়ান্স। অর্থাৎ গো হোম এট ওয়ান্স এরকম ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই তাহলে আপনি ইউ আর আস্কড টু আনতে পারেন, অথবা শুড দিয়েও আপনি বাক্যটা করতে পারেন। লেটের পরে, হ্যাঁ প্লেস তো হবে না, কারণ লেট এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, লেটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, নিডের পরে ভার্বের বেস ফর্ম। অর্থাৎ লেট কিন্তু একটা অনেকটা মোডালের মতো কাজ করে, মোডালে যেরকম ভার্বের বেস ফর্ম হয় লেটের পরেও কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। তো এই ছিল আপনাদের সেকেন্ড যে পোর্শনটা ট্রান্সফরমেশনের।